সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আহমেদ ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরও স্বাগত। যেটা আতিক ভাই আপনি ভালো করে জানেন, আপনি যেহেতু আপনার কাজই এটা, যে জিও পলিটিক্সে কখন কি হচ্ছে না হচ্ছে সবসময় ফলো করা। এই যে আপনার ডিসেম্বর থেকে শুরু হয়ে যে বিক্ষোভটা ইরানে হলো, তারপরে জানুয়ারি থেকে শ্বাস রব মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এত কিছু ঘেরার পর ট্রাম্প কোন জায়গায় আটকে আছে এখনো পর্যন্ত, হামলাটা যে হচ্ছে না। অনেক যে রিপোর্ট দেখলাম আপনার রয়টার্সে, আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে তাদের জেনারেলের কাছ থেকে সবুজ সংকেত এখনো তারা পাচ্ছে না, যে পাল্টা আঘাতটা খুব ভয়ঙ্কর হবে। এখন এই প্রেশার দিয়ে কি কোনো ডিল করাতে চাচ্ছে এইসব ভয় দেখিয়ে? কারণ ইরানকে তো অন্য কোনো দেশের সাথে মাপলে হবে না। এদের আপনি বারবার বলেন, আমরাও জানি যে 1000 বছরের ঐতিহ্য আছে, তাদের পারস্য ছিল, তারা সবকিছু মিলে কি অবস্থায় আছে একটু বলেন তো আমাদের দর্শকদের এই মুহূর্তে। আসলে বিষয়টা হলো এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে একটা সংকর জাতি, আর ইরানিরা হলো একটা সভ্যতার অংশীদার। এখন আমরা আধুনিক সভ্যতার অংশীদার হয়তো ইউএসএ কে বলি, কিন্তু এটা তো একক কোনো জাতি না। সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওইখানে গিয়ে সেটেল হয়েছে, তারপরে ব্রিটিশরা ইউরোপিয়ানরা গিয়ে ওইখানে শাসন করতেছে। এইটা তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইরানিদের ইতিহাসে কোনো পরাজয় নাই, আর মার্কিনীদের ইতিহাসে কোনো জয় নাই। হ্যাঁ, এখন এই সব বিষয় মাথায় নিয়েই কিন্তু মার্কিনীরা নামে। এবং আপনি খেয়াল করবেন, সাবেক সিআইএ চিফ এবং মার্কিন জেনারেলদের সাথে যখন ট্রাম্প বৈঠক করলো, তারা কিন্তু তাকে নেগেটিভ বার্তা দিচ্ছে যে আমরা পৃথিবীর অন্য যে কোনো দেশে যাই, সেটা দুর্বল দেশ থাকে, গিয়ে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসি রাতের আধারে কিংবা গুপ্ত হত্যা করি। আপনি খেয়াল করবেন ব্রিটিশরাও, মার্কিনীরা তো ব্রিটিশদেরই নেক্সট ভার্সন। এই ব্রিটিশরাও যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ কিংবা ইউরোপিয়ানরা পৃথিবীর যেসব দেশে গিয়েছে, সব জায়গায় কিন্তু তারা গুপ্ত হত্যা এবং নানান ধরনের চাপ প্রয়োগ, এইটা সেটা এইসব ভাবেই কিন্তু তারা বিভিন্ন দেশ দখল করে ঔপনিবেশিক শাসন কায়েম করেছিল। কিন্তু আপনি এশিয়ানদের ঐতিহ্য খেয়াল করবেন, এশিয়ানরা কিন্তু কখনো কারোর সাথে এরকম এই দুই নাম্বারই কাজ করে না, তারা সরাসরি ফাইট করে। তো এইটা তাদের, মার্কিনীরা যুদ্ধে নামার আগে 100 বার এগুলো ভাবতেছে। তারপরে তারা কিন্তু এই তাদের মার্কিন নেভির প্রায় 50%, মার্কিন নেভির 50% এখন মধ্যপ্রাচ্যের এবং ভূমধ্যসাগর এলাকায় অবস্থান করতেছে, তারা ইরানকে ঘিরে। তো এইটা একটা ব্যাপার। তারপরে আবার এই জেরাল্ড ফোর্ড তাদের যে বিমান বাহিনী রণতরী, হ্যাঁ, এবং সেইটার যে দুর্বলতা বেরিয়ে গেছে, যে সেটার সৈন্যরা টয়লেটের জন্য 45 মিনিট ওয়েট করতে হয়। এটা তো খুবই হাস্যকর মার্কিন ইয়ের জন্য। তাছাড়া আপনার এখন এই যে ইউএস এর এই অবস্থার প্রেক্ষিতে আপনার জানেন যে একটা যুদ্ধ কিন্তু খালি যুদ্ধ না, যুদ্ধের সাথে অর্থনীতি, রাজনীতি সবকিছুতেই গেইন করতে চায় একটা খেলা দিয়ে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আছে একটা নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন। ওইখানে ট্রাম্পের অবস্থা এমনিতেই তলানিতে, সেটা আরো, আবার ইরানেও চলতেছে বিক্ষোভ। হ্যাঁ, দুই দিকেই কিন্তু একটা টালমাটাল অবস্থা। তো এইটার জন্য এমন হইতে পারে যে দুই দেশই যুদ্ধে যাইতেও পারে, আবার কূটনীতিও আছে। যেমন আপনি মার্কিন যে জেনেভাতে যে আলোচনা বৃহস্পতিবারে হওয়ার কথা, এখানে ইরানি যে আব্বাস আরাকচি, ওদের পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু বলেছেন যে হ্যাঁ, আমরা কিছু ছাড় দিব। ছাড় কি, আমাদের যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে এটার হয়তো 50% আমরা অন্য কোনো দেশের দিকে দিতে পারি, এবং আমাদের ওই যে মিসাইল টেকনোলজি কিংবা মহাকাশ প্রযুক্তি, এগুলি নিয়ে কোনো আলোচনাই হবে না, এবং আমরা কখনোই আমাদের পরমাণু সমৃদ্ধকরণ অধিকার ত্যাগ করবো না, যেটা মার্কিনীদের দাবি না করাই যাবে না। আর ওরা বলছে আমরা কখনো ত্যাগ করবো না, সীমিত রাখবো, কিন্তু বিনিময়ে আমাদের সকল ধরনের যে এমবার্গো মার্কিনীরা ইরানের উপর দিয়েছে সব নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। কিন্তু এইটা তো আমরা এখন যদি ট্রাম্প বা মার্কিন সেনা কমান্ড যদি দেখে যে আসলে এখানে জয়ের কোনো সম্ভাবনাই নাই, তখন কিন্তু তারা এক ধরনের একটা চুক্তির মধ্যে দিয়ে উভয় পক্ষই একটা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে এখান থেকে বের হয়ে যাবে। এতে ইরানেরও লাভ, মার্কিনীদেরও লাভ। তাদের ওই যে মার্কিনীরা যুদ্ধে লাগলে যদি হেরে যায়, তাদের ইজ্জত সম্মান চলে যাবে। তো ওইটা
তারা চলে যাবে, মিডিয়া দিয়ে ব্যাপক প্রচার করবে যে আমরা ইরানকে শান্ত করতে, শায়েস্তা করতে। আচ্ছা, আপনার কথা ধরে বলছি মার্কিনরা হেরে যায়, হয়তোবা সরাসরি যুদ্ধে মার্কিনরা হারবে না, কিন্তু তাদের যে প্রক্সি বন্ধু বান্ধবরা আছে, তারপরে মনে করেন যে রাশিয়া এবং চীনের যে সাপোর্ট আছে, এখন তো অনেক কিছু হিসাব করতে হয়। ধরেন মিসাইল মারতেছে, কিন্তু রণতরী যদি একটা ডুবাই দিতে পারে বা একটা মিসাইল যে ওখানে পড়ে, তাহলে তো বাণিজ্যতে যে ব্যাপারটা, এটা এখানে কয়েকটা বিষয় জড়িত আছে। যেমন আপনার অলরেডি আমেরিকানরা কিন্তু, ইসরায়েল কিন্তু চাচ্ছে যে কোনো মূল্যে যুদ্ধ, এবং অলরেডি বেনগুরিয়ান এয়ারপোর্টে কিন্তু মার্কিন F-22, 35 যত ধরনের বিমান আছে ওগুলো আছে, এবং প্রায় শতাধিক ওয়েল ট্যাঙ্কার আসছে, যেটা আকাশে বিমানকে রিফুয়েলিং করবে, ওগুলো আসছে। আবার এখানে কিন্তু আরেকটা ভয় আছে, এই সুযোগে কিন্তু যদি এই যুদ্ধটা লেগেই যায় এবং এই যুদ্ধ লম্বা হবে, সেই সুযোগে চীন তাইওয়ানকে অ্যাটাক করে বসতে পারে, এবং রাশিয়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে এখন আমেরিকার একটা ভঙ্গুর সম্পর্ক, সেই সুযোগে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন আলাদা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ভয়াবহ ক্ষতিকর। আরেকটা জিনিস হলো, চীন থেকে কিন্তু ইরান একটা সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল পেয়েছে, সেটা হলো CM-302। এটার পাল্লা 290 কিলোমিটার সাগরে, কারণ 300 কিলোমিটার উপরে রপ্তানি নিষিদ্ধ আইনগতভাবে, তো আইনগতভাবেই তারা এটা ইরান ক্রয় করেছে। তো এখন এই যে মিসাইলটা, এটা কিন্তু পানির খুব নিচ থেকে, মানে পানি থেকে 4-5 ফিট উপর দিয়ে চলে এবং ম্যাক 3+ গতিতে চলে। তো মার্কিন যে রাডার সিস্টেম আছে, এটাকে যখন চেক আউট করবে, ধরতে পারবে তার রাডারে, সময় পাবে 30 থেকে 45 মিনিট সেকেন্ড, এর মধ্যে তার শরীর সমাধি হয়ে যাবে। তো মার্কিনীরা এগুলো ভাবতেছে। তাছাড়া যে ইরানের সাপোর্টে যে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে, যে আপনি জানেন আমরা বলি প্রক্সি, কিন্তু ইরানের রাহবার বলেন এটা প্রতিরোধ যোদ্ধা। হ্যাঁ, তো এবং দুইটা কিন্তু প্রণালী, একটা হলো হরমুজ প্রণালী আর একটা হলো ইয়েমেনের পাশে যে প্রণালীটা, এই দুই প্রণালী যখন বন্ধ হয়ে যাবে, বিশ্ব বাণিজ্য এবং সারা দুনিয়া পুরো উলট পালট হয়ে যাবে। এটা আমরা যেটা নর্মালি চিন্তাও করতে পারতেছি না। যার ফলে এই যুদ্ধে মার্কিনীরা এখনো মানে শেষ কিভাবে রিট্রিট করা যায় ইজ্জতের সাথে, এই চিন্তাটাই করতেছে। আর যদি এই চিন্তা তারা কোনোভাবে এই মধ্যপ্রাচ্যের ওই দেশটি দ্বারা প্রভাবিত হয়, তাহলে কিন্তু আপনার এই সপ্তাহে যুদ্ধ একটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি দর্শকদের কিছু কমেন্ট নিয়ে আপনার কাছে যেটা আসবো, আমি প্রশ্ন রেখে দিতে চাই, সেটা হচ্ছে আপনার মতে কি কি সম্ভাবনা, 1, 2, 3 করে আপনি বলতে পারেন যে শর্ট রেঞ্জের হামলা হতে পারে, বা কিছু বড় হামলা বা নেগোশিয়েট বা হলোই না, আপনি আমাকে একটু আমাদের দর্শকদের জানাবেন, আমি একটু কমেন্টটা পড়ে আসছি। আমাদের অনুষ্ঠানে আজকে প্রথম দর্শক যিনি লিখেছেন আলমিন হাসান, তিনি লিখছেন ইরানের সঙ্গে চীন ও রাশিয়া থাকবে। সংক্ষিপ্ত করে একটু বলেন তো। ইরানের সাথে চীন এবং রাশিয়া তো আদতে আছেই, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে রাশিয়ার সাথে ইরানের সামরিক মহড়া হচ্ছে, চীনের সাথে সামরিক মহড়া হচ্ছে ওমান সাগরে, এবং রাশিয়া থেকে মিসাইল পাচ্ছে, চীন থেকে প্রচুর প্রযুক্তি মালবাহী বিমান চলে আসছে। তার মানে কি এইসব কার্গো বিমানে তো আর এই মুহূর্তে সহায়তা বা কিছু আসে না, এখন সামরিক সহায়তাই আসছে। তার মানে উভয় পক্ষই একদম সমানে সমানে প্রস্তুতি নিচ্ছে। এবং আপনি জানেন যে চীনের যে নৌবহর, সেটাও একটা ভেনিজুয়েলার কাছাকাছি চলে গেছে, মানে ওই দিকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই ইয়েতেও একটা থ্রেট তৈরি করে রেখেছে। আচ্ছা, আরেকটা তথ্য যেটা ঘুরে বেড়াচ্ছে আমি দেখলাম মিডিয়াতে, সেটা হচ্ছে আপনার চীন এবং রাশিয়া তাদের গোয়েন্দা যে স্যাটেলাইট আছে, এটা তথ্য শেয়ার করছে ইরানের সাথে। এটা তো নিঃসন্দেহে বলাই যায়, শুধু শেয়ারই করতেছে না, চীনের যে কোয়ান্টাম রাডার বলে, এগুলাকে খুবই কোয়ান্টাম প্রযুক্তি এবং সর্বশেষ প্রযুক্তির, এইটার সরবরাহ ইরানে পৌঁছেছে বলে কোন কোন সূত্রে জানা গেছে। এবং এটা মার্কিনীরাই এই রাডার ব্যবস্থাকে ভয় পায়, কারণ এটা ভারত পাকিস্তান যুদ্ধে চীনের এই রাডারের সহায়তা পেয়ে পাকিস্তান ভারতের একদম ওই ফরাসি বিমান এবং রাফাল থেকে শুরু করে মার্কিন F-16 পর্যন্ত অনেক ধরনের ধরাশায়ী, সরি মার্কিন না, মানে মিগ এবং রাফায়েল এগুলো, এবং ভারতের বিমান তো আছেই। তো এইটা তো মার্কিনীদের কাছে অতিরিক্ত ভয়ের কারণ, কারণ এই রাডার সম্পর্কে তো তারা, চীনের এই রাডার প্রযুক্তি সম্পর্কে তারা খুব বেশি এমনিতে কোনো কিছু তাদের ডিসকাস করে না। যেমন রাশিয়ার আপনার S-300, 400 এগুলো সম্পর্কে রাশিয়ানরা, এই আমেরিকানরা বা ইসরায়েলিরা জানে, কিন্তু চীনা এই প্রযুক্তি সম্পর্কে, যার ফলে
চীন, রাশিয়া এবং ইরান। ইরানেরও কিন্তু রাডার প্রযুক্তি একেবারে বাজে না। তো 3 ধরনের প্রযুক্তি তারা সমন্বয় করে যখন খেলতেছে, এই খেলাটা কিন্তু মানে প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকানদের জন্য খুবই হুমকি স্বরূপ। আপনার ন্যাটোর মনে আছে যে থার্ড একটা তারা স্যাটেলাইট ব্যবহার করে, এখানে কিন্তু অলরেডি তারা 3টা দেশ মিলে একটা করে ফেলেছে। আচ্ছা, পরবর্তী দর্শক লিখছেন, ইরানে হামলা করে আমেরিকা কতটুকু সফলতা অর্জন করতে পারবে? এটা আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে আমরা মোটামুটি বলেই দিছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। শহীদুল ইসলাম উনি লিখছেন, খবরের একটা দিক থাকে, সেই দিক থেকে অন্যান্য দিকে গেলে তখন আর খবর থাকে না, তখন সেটা বিশ্লেষণ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে, আমরা সেটাই চেষ্টা করি। আরেকজন লিখছেন, আপনাদের টক শো থেকে ভালো লাগলো। উনি বিয়ানীবাজার থেকে দেখছেন। মাছিম চৌধুরী আপনার কাছে অনুরোধ রইল, আপনি যেহেতু বিয়ানীবাজার সিলেট থেকে দেখছেন, আপনি তো আপনার এলাকার লোকজনকে বলবেন, এমনকি লন্ডনে প্রচুর প্রবাসী সিলেটি রয়েছে, ওনাদেরকেও আমাদের এটা শেয়ার করে দিবেন অনুষ্ঠানটা, ওনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। মইনুদ্দিন লিখছেন, রাশিয়া ইরানের পাশে আছে কিনা এটা কতটা সত্যি? এটা আসলে ওনার মধ্যে এই কনফিউশন তৈরি হয়েছে, একসময় তো তাদের বন্ধুত্ব ছিল না এই কারণে, কিন্তু সেটা তো এখন বাস্তবতার এখনকার বাস্তবতা ভিন্ন, একেবারে ভিন্ন। এবং আমরা দেখেছি খামেনির সাথে পুতিনের কথোপকথন, এবং ইউক্রেন যুদ্ধের কারণে এটা আরো ক্লোজ হয়েছে, শাহেদ ড্রোনটা পাওয়ার পরে ইরানে। তাই এখনকার বাস্তবতা অনেক ভিন্ন। আর এমডি ফেরদৌস আলী উনি বলছেন, ইরানে বিমান হামলা করবে না, মিসাইল হামলা করবে বলে মনে হচ্ছে। ইরান আপাতত বিমান, আমরা দেখেছি বাংলাদেশে যদি ইরানের বিমান ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, তারপরে কিন্তু চীনের চীনের J-10 এবং রাশিয়ার Su-57 কেনার একটা তাদের আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের আর কি কি জানার আগ্রহী, আমরা পড়ার চেষ্টা করব। তাদের কাছে যে প্রশ্ন রেখে গেছিলাম যে হামলা হলে 3 স্তরের হামলা অল্প মেয়াদে, মধ্যমেয়াদে বেশি ক্ষতি বা কি হতে পারে আসলে মার্কিনীরা প্রথমে হামলায় যাবে না, আমার যেটুকু ধারণা প্রথমে ইসরায়েল থেকেই তারা হামলার সূচনা করতে পারে, আর সেই ক্ষেত্রে পাল্টা হামলা ইসরায়েলের অবস্থা নাকানি চুবানি খেয়ে যাবে। এবং আপনি খেয়াল করেছেন মার্কিনীরা কিন্তু খুব সতর্কতার সাথে বাহরাইন, কাতার এবং সৌদি আরবের কোন কোন ঘাঁটি থেকে তাদের সৈন্য সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এর মানে হলো যে তারা আসলে ক্ষয়ক্ষতি এড়াতে চাচ্ছে। যুদ্ধের যেমন সম্ভাবনা আছে, আবার যুদ্ধে ক্ষয়ক্ষতিও এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেও মার্কিনীরা যে তাদের আরব আমিরাতের ঘাঁটি ওই দিক থেকে একটা তাদের যে কি একটা কি হ্যারিকেন ড্রোন নাকি যেন, খুব দামি 300 কোটি বাংলাদেশি টাকা, এবং এটা তাদের খুব আধুনিক প্রযুক্তির, সেইটা তারা আকাশে উড়িয়েছিল এবং তারা ইরানের আকাশসীমায় যাওয়ার সাথে সাথে সেটা যোগাযোগ বিচ্ছিন্ন, এবং সেটা একটা সতর্ক বার্তা পাঠায় যে আমার হ্যাক হচ্ছে বা কিছু, এরপর থেকে ওটা নিখোঁজ। তো ইরানিরাও এটা অফিসিয়ালি স্বীকার করেনি, মার্কিনীরা বলছে আমাদের সাথে এটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এটা ইরানিদের হাতে গেছে কিনা এ ব্যাপারে তারা গেলে তো রিভার্স ইঞ্জিনিয়ারিং না, এটা আগেই একবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। তার মানে হলো যে আমেরিকানরা একটু উস্কানি দিয়েও চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। তো এইটা তো একটা বিষয়। আর এখন যদি যুদ্ধ লাগে, এটা তো ধরেন আমেরিকানদের মতো প্ল্যান করে, তারা তারা আমেরিকান সিনেটে আলোচনার কথা বলছে, কিন্তু তারা এটা দেখেছে, তারাই 3 ধরনের কথা বলছে, যে একটা শর্ট হামলা করে যদি আমরা সরে আসতে পারি, কিন্তু মার্কিন যে যুদ্ধ বিশ্লেষকরা বা এক্সপার্টরা তারা ট্রাম্পকে বলেছে যে এইটার আবার চক্রবৃত্তি হামলা তৈরি হবে, কারণ আপনি একটা মারবেন, সে আবার কাউন্টার মারবে, আবার আপনার ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেলে আপনি আবার কাউন্টার, যার ফলে এইটা আসলে শর্ট রেঞ্জের কোনো হামলার সুযোগ নেই। তো যার ফলে তাদের যে পারমাণবিক এবং যুদ্ধ কৌশলের স্থাপনা, রাডার টাডার, এগুলো সারা দেশে ছড়ায় ছিটায় আছে। তো মার্কিনীরা যদি আঘাত করে এই সারা দেশে, আসলে তাদের যে সামরিক শক্তি, এটা দিয়ে যতই তারা বিশ্ব শক্তি হোক, এই আঘাত কাউন্টার করা। আর প্রাকৃতিকভাবে তো আপনার ঘেরা, ইরানে পাহাড় পর্বত খুব বেশি, আপনার ইরাক বা আফগানিস্তানে যত সহজ হয়েছে, এখানে তো প্রাকৃতিকভাবে অত সহজ হবে না। আরেকটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি, ধন্যবাদ আপনাকে। যার ফলে যুদ্ধটা কিন্তু এই আমেরিকানরা যদিও প্রথম ধাপে হালকা, দ্বিতীয় ধাপে সারা ইরানে আক্রমণ করে ওদের নেতাদের মেরে ফেলা, সামরিক রেজিম চেঞ্জের চিন্তা। আসলে যুদ্ধ লাগলে, যে ইরানি জাতির আর একটা বৈশিষ্ট্য, আপনি যতই রেজিম চেঞ্জের কথা বলেন, যখন ওরা যুদ্ধ লাগবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে যায়, এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। আসলে পুরো পৃথিবীটা তো গত কয়েক বছরে ট্রাম্পময় হয়ে গেছে, আমরা চাই বা না চাই, পৃথিবীর প্রত্যেক কোণে ট্রাম্প পৌঁছে গেছে। তো স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্পের একটা কথা দিয়ে আমি শুরু করছি, তারপর আপনি বলেন। তার নেতৃত্বে আমেরিকা বিশ্বমঞ্চে হারানো মর্যাদা পুনরুদ্ধার করেছে।
এটা যদি পুরো ভাষণের আপনি পক্ষে বিপক্ষে কিছু বলেন। আসলে এটা তো স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণটা সব প্রেসিডেন্টই প্রতি বছর দেয়, কিন্তু ট্রাম্প যেভাবে শুরু করেছেন, মানে সে তো আসলে উই মেড আমেরিকা গ্রেট এগেইন, হ্যাঁ, সেই হোপ নিয়ে মার্কিনীদের উজ্জীবিত করেছিল, বিশেষ করে মার্কিন শ্বেতাঙ্গদের। এখানে কিন্তু সে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভাগ করে ফেলছে। তো আপনি আমেরিকার যেটা স্বর্ণযুগ শুরু সে বলতেছে, আমি এটাকে বলবো আসলে তার মাধ্যমে আমেরিকার পতনের যুগ শুরু হয়েছে। কারণ আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সারা পৃথিবীর ইমিগ্রেন্টদের জন্য একটা আকর্ষণীয় প্লেস ছিল, এখন কিন্তু ধীরে ধীরে মানুষ আগ্রহ হারায় ফেলতেছে। এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আপনার এই যে ট্রাম্প আসার পরে যেই ঘটনাটা হয়েছে, অভিবাসন যে কঠোর, অভিবাসন তো কঠোর, মার্কিনীদের যে স্বাস্থ্য সেবার যে বীমাটা ছিল সাধারণ মানুষের, সেটা ওবামা যেটা করছিল, ওবামা পলিসি, তো প্রত্যেকটা সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত মানুষরা। তারপরে দুই হলো খাবার দাবার সহ প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে গেছে। তাহলে এটা কিসের স্বর্ণযুগ? তারপরে যখন দেখছে যে সে এই ইকোনমিক কাভারেজ দিতে পারবে না, তখন সে করতো কি, সারা পৃথিবীর উপর অর্থনৈতিক স্যাংশন আরোপ করলো। হ্যাঁ, সেটাও তাদের কোর্ট ভ্যানিশ করে দিল। এখন আবার সে বলতেছে উই মেড আমেরিকা গ্রেট, কিন্তু বাস্তবে কি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু শিল্প উৎপাদন স্থবিরতা এসে গেছে, আগের চেয়ে বাড়ার কথা কিন্তু সেটা বাড়েনি। তারপরে কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, দিন দিন তাদের ওই যে কর্মসংস্থানের প্রতি আওয়ারের যে রেট, একজন শ্রমিকের পেমেন্ট, সেটার মূল্য কমে যাচ্ছে, যার ফলে তাদের জীবন ধারণ খুব কষ্টকর হয়ে যাচ্ছে মার্কিনীদের জন্য। তারপরে জ্বালানি খাতে সে বলছে যে স্বনির্ভরতা বৃদ্ধি পেয়েছে। কিভাবে স্বনির্ভরতা বৃদ্ধি পেয়েছে? সে ভেনিজুয়েলা দখল করে স্বনির্ভরতা বৃদ্ধি করলো। আবার এইদিকে যদি ইরানের সাথে যুদ্ধ লাগে, তাহলে তো মধ্যপ্রাচ্যের পুরো তেল আরো দিকে যাবে না, তখন তো তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কারণ যতই হোক মধ্যপ্রাচ্যের মতো সস্তায় তেল তো সে পাবে না। তার দেশের তেল এবং ভেনিজুয়েলা থেকে আইনা আবার নতুন রিফাইনিং করে ব্যবহার করা, সেটা মার্কিন অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি হবে, এবং এই সমস্যাগুলার যত চাপ পড়বে মার্কিন সাধারণ জনগণের উপর, এবং তাদের জীবনে নাভিশ্বাস উঠে যাবে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে সে বিষয়ে উল্লেখ করে দেবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর একটি যেটা আর যে কথাটা আমরা বারবার বলতে থাকি যে নিজে জানুন, তথ্যের সাথে আপডেট হন, তাহলে আপনি যদি নিজে আপডেট থাকেন, আপনার চারপাশে মানুষজন অটোমেটিক নিউজের দ্বারা আপডেট হয়ে যাবে। তো আমাদের সঙ্গে থাকুন, নিজের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।